সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমি ক্লাস আবার শুরু করছি। আজকে আমাদের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে অ্যাসিডের শক্তিমাত্রা। আমরা যে বিভিন্ন অ্যাসিডগুলো দেখি, এই অ্যাসিডগুলোর ভিতর কে কতটা শক্তিশালী বা কে কার চেয়ে কতটুকু বেশি শক্তিশালী, এই কম্পেয়ারগুলো করার ক্ষেত্রে আমরা বেশ কয়েকটি বিষয় আলোচনা করব। মোটামুটি 5টা বিষয় আলোচনা করা হবে এই অ্যাসিডের শক্তিমাত্রা নির্ণয়ের ক্ষেত্রে। আমরা ইতিমধ্যে একটা বিষয় আলোচনা করে ফেলেছি, সেটার নাম হচ্ছে বিয়োজন ধ্রুবক। তো বিয়োজন ধ্রুবকের জন্য আমরা অ্যাসিডের শক্তিমাত্রা নির্ণয় করতে পারবো। আমরা অণুতে উপস্থিত ঋণাত্মক আয়নের আকারের জন্য আমরা অ্যাসিডের শক্তিমাত্রা যাচাই করতে পারবো। আমরা যে কাজটা করতে পারবো সেটার নাম হচ্ছে যে অণুতে উপস্থিতের জারণ সংখ্যা, কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা অ্যাসিডের, সেটা দ্বারা আমরা অ্যাসিডের শক্তিমাত্রা যাচাই করতে পারবো। চতুর্থ নম্বর বিষয় যেটা দাঁড়াবে সেটা হচ্ছে যে অণুতে উপস্থিত যে কেন্দ্রীয় পরমাণুগুলো আছে তার আকারের জন্য কিন্তু আমরা অ্যাসিডের দুইটা ভিন্ন ভিন্ন অ্যাসিডের আমরা কিন্তু কি করতে পারবো, যে শক্তিমাত্রা যাচাই করতে পারবো। আরও একটা বিষয় আমরা শক্তিমাত্রা যাচাই করতে পারবো, সেটা হচ্ছে দ্রাবকের প্রকৃতি। হ্যাঁ, দ্রাবক পরিবর্তন করলে আমাদের বুঝতে পারবো যে একটা অনেক ক্ষেত্রে দুর্বল অ্যাসিডও কিন্তু শক্তিশালী অ্যাসিডের ন্যায় আচরণ করতে পারে। তাহলে অবশ্যই এখন শুরু করা যাক। প্রথম আমাদের যে টপিকসটা ছিল সবাই আশা করি সবার মনে আছে। তো কী ছিল টপিকসটা? সেটা হচ্ছে যে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক নিয়ে। আমরা জানি যে অ্যাসিডের বিয়োজন ধ্রুবকের মান যত বেশি সেই অ্যাসিড তত বেশি শক্তিশালী। মনে করা যাক আমার কাছে একটা ইথানোয়িক অ্যাসিড আছে, CH3COOH ইথানোয়িক অ্যাসিড, মনে করলাম যার কে এর মান 1.8 গুণন 10⁵ তাহলে এটা একটা মান গেল। আমি একটা অ্যাসিড ধরে নিলাম, মনে করলাম একটা এইচ একটা অ্যাসিড, তার কে এর মান আমি ধরে নিলাম যে 2 গুণন 10⁻⁻ বা 10⁻² ধরলাম। তাহলে আমরা বলতে পারি যে ইথানোয়িক অ্যাসিডের চেয়ে আমি এইমাত্র এইচে যে অ্যাসিডটা বললাম সেই অ্যাসিডের কে এর মান বেশি। সে অনুসারে তাহলে আমি বলতে পারি যে ইথানোয়িক অ্যাসিড অপেক্ষা এই যে এইচে যে অ্যাসিড আমি যেটা বললাম যার কে এর মানটা বেশি আমরা যা বিবেচনা করে দেখতে পাচ্ছি, সে অনুসারে আমি বলতে পারি যে এই অ্যাসিডটা ইথানোয়িক অ্যাসিডটা বা এই অ্যাসিডটা অবশ্যই শক্তিশালী। হ্যাঁ, এভাবে আমরা বিভিন্ন অ্যাসিডের বিয়োজন ধ্রুবকের মান তথা কে এর মান দ্বারা বিভিন্ন অ্যাসিডের আমরা শক্তিমাত্রা যাচাই করতে পারবো। ঠিক একইভাবে এর সাথে আমি যেহেতু অ্যাসিডের আলোচনা করছি তারপর সাথে আর একটা কথা বলে দিই, আমরা কিন্তু একটা ক্ষারের কে বি এর মান দ্বারাও কিন্তু এই একই নিয়মে কিন্তু ক্ষারের শক্তিমাত্রা নির্ণয় করতে পারবো। অর্থাৎ যে ক্ষারের কে বি এর মান যত বেশি হবে সে তত বেশি শক্তিশালী, আর যার কে বি এর মান কম সে তত দুর্বল ক্ষার হবে। এবার আমাদের যে দ্বিতীয় টপিক ছিল, সেই দ্বিতীয় টপিকসটা কি ছিল? যে অণুতে উপস্থিত ঋণাত্মক আয়নের আকারের উপরেও কিন্তু আমার শক্তিমাত্রার মান কিন্তু নির্ভর করে। যেমন ধরা যাক হাইড্রোক্সিড অ্যাসিডের ক্ষেত্রে, হাইড্রোক্সিড অ্যাসিড কোনগুলো? যেমন HCl হাইড্রোজেন ক্লোরাইড, HBr হাইড্রোজেন ব্রোমাইড, HI হাইড্রোজেন আয়োডাইড, এইগুলোকে হাইড্রোক্সিড অ্যাসিড বলা হয়। এখন আমি দেখতে পাচ্ছি যে এখানে HCl, HBr এবং HI, এখানে প্রত্যেকটা অ্যাসিডের মধ্যে এইচ আছে, কিন্তু ভিন্নতা কোথায় আছে? ভিন্নতা দেখতে পাচ্ছি এখানে ক্লোরিন আছে, ব্রোমিন আছে এবং আয়োডিন আছে। এখন যদি প্রশ্ন করা হয় যে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের মধ্যে কার ঋণাত্মক আয়নের আকারটা বড়, অবশ্যই আমাদের উত্তর হবে যে এখানে আয়োডিনের আকারটা বড়। কারণ আমরা জানি যে একই পর্যায়ে যতই উপর থেকে নিচের দিকে যাওয়া যায় পরমাণুর আকার ততই বাড়তে থাকে। যেহেতু পরমাণুর আকার বাড়তে থাকে সেই অনুসারে এই পরমাণুগুলো যদি আয়নে পরিণত হয় তখনও কিন্তু তাদের আকারের সেই ভিন্নতাই থেকে যাবে, এবং সেই অনুসারে ক্লোরিন অপেক্ষা ব্রোমিন বড় হবে, ব্রোমিন আয়ন অপেক্ষা আমার আয়নটা বড় হবে বা আয়োডাইড আয়ন পাবো। সেক্ষেত্রে আমরা এখন বলতে পারি যে সেক্ষেত্রে আয়োডাইড অ্যাসিডটাই শক্তিশালী হবে। এখন তারপরও প্রশ্নটা থেকে যায়, ঠিক আছে যে এখানে আমরা ঋণাত্মক পরমাণুর আকারের জন্য বুঝে নিলাম যে আমার হাইড্রোজেন আয়োডাইডটা সবচেয়ে এই তিনটার ভিতরে শক্তিশালী আছে, কিন্তু তারপরও একটা কেন যেন একটা ভাব থেকে যায় যে কেন। এর কেন উত্তরটা আছে যে এই ঋণাত্মক আয়নটা আকারটা বড় হওয়ার কারণে এখানে হাইড্রোজেনের সাথে কিন্তু তার বন্ধনটা অনেক দূরে কাজ করবে, ফলে খুব ইজিলি কিন্তু হাইড্রোজেন আয়োডাইডটা যতটা বিয়োজিত হয়ে যত বেশি প্রোটন দান করতে পারবে তার চেয়ে হাইড্রোজেন ব্রোমাইড কম করবে, তার চেয়ে হাইড্রোজেন ক্লোরাইড কম করবে। অর্থাৎ হাইড্রোজেন আয়োডাইডটা খুব দ্রুত কি করতে পারবে? বিয়োজিত হয়ে H+ আয়ন দান করতে পারবে। তার কারণে আমরা বলতে পারি যে এক্ষেত্রে হাইড্রোজেন আয়োডাইডের শক্তিমাত্রা অবশ্যই বেশি। এবার আসা যাক তৃতীয় নম্বর কন্ডিশন। তৃতীয় নম্বর কন্ডিশনটা কি ছিল? মনে আসছে নিশ্চয়ই? হ্যাঁ, মনে না থাকলে মনে করাই দিচ্ছি। সেটা হচ্ছে যে অ্যাসিডের
কেন্দ্রীয় পরমাণুর ধনাত্মক জারণ সংখ্যার মানের উপর কিন্তু আমাদের অ্যাসিডের শক্তিমাত্রা ভিন্নতা নির্ভর করে। জারণ সংখ্যার পদ্ধতি আমরা বের করার অবশ্যই জানি, সেটা ক্লাস 10 থেকে আমরা শিখে আসছি, আমরা এখানেও শিখব। এখন দুইটা আমি অ্যাসিড বিবেচনা করি, যেমন ধরলাম HNO2 নাইট্রাস অ্যাসিড, HNO3 নাইট্রিক অ্যাসিড। এই নাইট্রাস অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিডের যদি আমি কেন্দ্রীয় পরমাণু তথা নাইট্রোজেনের যদি জারণ সংখ্যা বের করি, তাহলে HNO2 ওর জন্য পাবো +3 এবং HNO3 এটার জন্য পাবো +5। আমি দেখতে পাচ্ছি দুটাই নাইট্রোজেনের মানে অ্যাসিড, নাইট্রোজেনের ঘটিত অ্যাসিড, কিন্তু এক্ষেত্রে আমার একটাতে জারণ সংখ্যা +3, একটাতে জারণ সংখ্যা +5। সেক্ষেত্রে আমার যুক্তিটা হচ্ছে যে যদি জারণ সংখ্যার মান বেশি হয়, পজিটিভ জারণ সংখ্যা বা জারণ সংখ্যার মান যদি বেশি হয়, সেই অ্যাসিডের শক্তিমাত্রা তত বেশি। তাহলে আমি এক্ষেত্রে বলতে পারি যে HNO2 এই অ্যাসিডটি অপেক্ষা HNO3 এই অ্যাসিডটির শক্তিমাত্রা অবশ্যই বেশি। বিষয়টাকে আরও একটু ভালো মতো বোঝার জন্য আমরা ইচ্ছা করলে আরও একটা উদাহরণ ধরি। যেমন দেখা যাচ্ছে সালফিউরিক অ্যাসিড, আমরা কি জানি H2SO4। আমরা জানি যে সালফিউরিক অ্যাসিডে H2SO4 এই সালফারের জারণ সংখ্যার মান হচ্ছে +6। এবার আমি আরেকটা এই যে গোত্রের অ্যাসিড ধরলাম, সেটা হচ্ছে H2SO3। আমরা যদি এই H2SO3 এই অ্যাসিডটার যদি সালফারের যদি আমরা কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা বের করি, তাহলে কিন্তু আমরা 4 পাবো, +4 পাবো। সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে H2SO3 তে উপস্থিত সালফারের জারণ সংখ্যা অপেক্ষা H2SO4 এখানে সালফারের জারণ সংখ্যার মান বেশি, অর্থাৎ ওখানে +4 এখানে +6, +2 পরিমাণ বেশি। সেই অনুসারে আমি বলতে পারবো যে এক্ষেত্রে H2SO3 অপেক্ষা H2SO4 এর শক্তিমাত্রাটা বেশি। হ্যাঁ, এবার আমরা আসে চতুর্থ নম্বর কন্ডিশনের উপর, সেটাতে হচ্ছে অ্যাসিডের অণুতে উপস্থিত কেন্দ্রীয় পরমাণুর আকারের উপর। এটা আসলে কাজে লাগে কখন? আমি যে থার্ড কন্ডিশনটা যেটা বললাম, সেটার কিন্তু আলোচনা করার ক্ষেত্রে এটা কাজে লাগে। কিভাবে? আমি থার্ড কন্ডিশনে বোঝাইলাম যে আমার জারণ সংখ্যার মান বেশি হলে পারে আমরা দুইটা অ্যাসিডের তুলনা করতে পারবো কম বেশি দিয়ে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এমন কিছু কন্ডিশন এসে যায় যখন দেখা যায় যে দুইটা ভিন্ন অ্যাসিডের জারণ সংখ্যার মান একই। যখন দুইটা ভিন্ন অ্যাসিডের জারণ সংখ্যার মান একই হবে, তখন কিন্তু আমি দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাব যে কোন অ্যাসিডটা আমার শক্তিশালী হবে। এই সলিউশনটা করার জন্য আমরা যে প্রশ্নটাকে বেছে নেব বা উত্তরটাকে যেভাবে বেছে নেব, সেটা হচ্ছে যে কেন্দ্রীয় পরমাণুর আকারের উপর। যেমন নাইট্রিক অ্যাসিড HNO3, আমি বলে আসলাম যে এইটার কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যার মান +5। এর সাথে আরও একটা অ্যাসিড বিবেচনা করি, সেটা হচ্ছে যে H3PO4। এই ফসফরিক অ্যাসিডের যদি আমি জারণ সংখ্যা নির্ণয় করি ফসফরাসের, তখন দেখতে পাবো এখানে প্লাস পাই। তাহলে এখন কন্ডিশনের অনুসারে আমি কি বলবো যে আমি নাইট্রিক অ্যাসিডে পাচ্ছি নাইট্রোজেনের জারণ সংখ্যার মান +5, অন্যদিকে ফসফরিক অ্যাসিড H3PO4 এখানেও আমি জারণ সংখ্যার মান পাচ্ছি +5। এখন কি হবে? দুইজনের জারণ সংখ্যার মান সমান, তাহলে আমি উত্তরটা দিব কিভাবে? হ্যাঁ, উত্তরটা দেওয়ার অপশন হচ্ছে যে সেক্ষেত্রে আমি বলতে পারি যে এখানে নাইট্রোজেন এবং ফসফরাসের ভিতরে আকার কার ছোট। পর্যায় সারণী যদি আমি বিবেচনা করি, অবশ্যই বলতে পারবো যে ফসফরাসের চেয়ে এখানে নাইট্রোজেন পরমাণুর আকারটা ছোট। এক্ষেত্রে কি হবে? সেটা হচ্ছে যে যার পরমাণুর আকারটা যত ছোট, তার চার্জ ঘনত্ব অত্যধিক বেশি হবে এবং সে তত খুব সহজে আমাকে H+ আয়নটা দান করতে পারবে। যার কারণে যখন আমাদের দুইটা ভিন্ন অ্যাসিডের কি হচ্ছে যে জারণ সংখ্যার মান একই রকম হয়ে যাচ্ছে, তখন আমাকে উত্তরটা দিতে হবে সেক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা না সমানের জন্য হয়ে গেলে কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা দিয়ে পারবো না আমি উত্তরটা দিতে, সেক্ষেত্রে পরমাণুর আকারটা, সেক্ষেত্রে যে অ্যাসিডের পরমাণুর আকারটা কেন্দ্রীয় পরমাণুর আকারটা যত ছোট হবে, সেই অ্যাসিডটা তত বেশি শক্তিশালী হবে। এখন শুরু করা যাক আমাদের লাস্ট কন্ডিশনটা। লাস্ট কন্ডিশনটা হচ্ছে যে কি, দ্রাবকের প্রকৃতির উপরে কিন্তু আমাদের অ্যাসিডের শক্তিমাত্রা কিন্তু কম বেশি হয়ে থাকে। প্রশ্নটা হচ্ছে যে এই অ্যাসিডের শক্তিমাত্রা কম বেশিটা কীভাবে হয়ে থাকে, সেটার জন্য আমরা বোঝার জন্য একটা সুন্দর উদাহরণ নিই, সেটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিডও যে একটা শক্তিশালী অ্যাসিডের ন্যায় কাজ করতে পারে, সেটার জন্য একটা বিষয়বস্তু বোঝার চেষ্টা করবো। সেটা হচ্ছে যে আমি যদি পানির মধ্যে ইথানোয়িক অ্যাসিডকে নিই, সেক্ষেত্রে তার বিয়োজনটা অনেক কম হবে বা সেটা অনেক দুর্বল অ্যাসিড হবে, বা সেখানে ইথানোয়িক অ্যাসিড ভেঙে যায়, সেখানে অ্যাসিটেট আয়ন এবং H+ এর পরিমাণ খুবই কম উৎপন্ন করবে। কারণটা কি? কারণটা হচ্ছে যে যখন আমি পানির ভিতর ইথানোয়িক অ্যাসিডটা নেব, তখন কিন্তু পানির ভিতর আমার আগে থেকেই কিন্তু H+ আয়ন আছে, ফলে আমরা কমন আয়ন ইফেক্ট কিন্তু
প্রভাবটা কিন্তু অনেকেই জানে। ফলে অ্যাসিডের H+ এবং পানির আয়নের H+, এই দুইজনের কমন আয়ন ইফেক্টের কারণে কিন্তু আমার ইথানোয়িক অ্যাসিডটা কিন্তু অধিক পরিমাণে কি হতে পারবে না, বিয়োজিত হতে পারবে না। ফলে এক্ষেত্রে ইথানোয়িক অ্যাসিডটা কিন্তু বেশি পরিমাণে আমার দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করতে পারছে না। ফলে পানিতে কিন্তু আমরা দেখতে পারছি যে ইথানোয়িক অ্যাসিডটা কি করবে, একটা দুর্বল অ্যাসিডের ন্যায় আচরণ করবে। অন্যদিকে আমি এবার ইথানোয়িক অ্যাসিডটাকে পানিতে না নিয়ে অ্যামোনিয়ার ভিতর নিলাম, অ্যামোনিয়া দ্রাবক হিসাবে ব্যবহার করে তার ভিতর নিলাম। এক্ষেত্রে দেখা যাবে যে আমার ইথানোয়িক অ্যাসিডটা অনেক শক্তিশালী রূপে আচরণ করবে। কেন? কারণ আমরা জানি যে কি আছে, অ্যামোনিয়া নিয়ে আমাদের NH3 এবং তার উপর একটা মুক্ত ইলেকট্রন আছে। ফলে ইথানোয়িক অ্যাসিড ভেঙে যায় যখন আমার প্রোটন তথা H+ তৈরি করবে, সেই H+টা কিন্তু কে গ্রহণ করে নেবে? হ্যাঁ, দ্রাবক সেক্ষেত্রে গ্রহণ করে অ্যামোনিয়াম আয়ন তৈরি করবে। ফলে আমার কিন্তু H+ তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে সেটা কিন্তু অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম আয়ন তৈরি করে ফেলছে। সেক্ষেত্রে কিন্তু আমার উৎপন্ন আয়ন H+ কমে যাচ্ছে। ফলে আমার রাসায়নিক সাম্যাবস্থা ঠিক রাখার জন্য সেক্ষেত্রে আবার নতুন করে আমার কি করতে হবে, নতুন করে আমার কিন্তু অ্যাসিটিক অ্যাসিড ভেঙে যেয়ে আবার H+ আয়ন তৈরি করতে হবে। ফলে দ্রবণের ভিতর আমরা জানি একটা দ্রাবকের পরিমাণ অনেক বেশি থাকে। এই কারণে আমরা যখন জলীয় দ্রবণের ভিতর নেব ইথানোয়িক অ্যাসিডকে, সেক্ষেত্রে কিন্তু সে যে প্রোটনটা দান করবে সেটা দ্রাবক কর্তৃক গৃহীত হয়ে যাবে। ফলে এক্ষেত্রে ইথানোয়িক অ্যাসিডের বিয়োজনটা অনেক বেশি বেড়ে যাবে। কোনটা অপেক্ষা? এক্ষেত্রে ইথানোয়িক অ্যাসিডের বিয়োজন অনেকখানি বেড়ে যাবে। কোন দ্রাবক অপেক্ষা? সেটা হচ্ছে পানি অপেক্ষা। যার কারণে আমার ইথানোয়িক অ্যাসিড, যেটা আমরা দুর্বল অ্যাসিড বলে এতদিন শুনে আসছি, সেটা দুর্বল অ্যাসিড হলেও এখন আমরা মেনে নিতে বাধ্য হবে যে না, এটা যদি আমরা দ্রাবকটাকে পানি না ব্যবহার করে যদি অ্যামোনিয়া দ্রাবক হিসেবে ব্যবহার করি, সেক্ষেত্রে অবশ্যই ইথানোয়িক অ্যাসিডের বিয়োজনটাও বেড়ে যাবে, তথা ইথানোয়িক অ্যাসিডটা তখন শক্তিশালী অ্যাসিড নাই আচরণ করবে। আশা করি এই উত্তরটা তোমরা বুঝতে পেরেছো। তো আবারও কথা হবে, আবার সামনে কথা হবে, আবারও সেই কথাই বলছি। আমরা আলোচনা করলাম, আলোচনাতে যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদের মেসেঞ্জার আছে, মেসেঞ্জার গ্রুপ আছে, আমাদের সেখানে আলোচনা হবে এবং আমরা ক্লাসটাকে আরও কীভাবে ভালো করতে পারি, আরও কীভাবে বুঝতে পারি, আরও সামনের দিনগুলোকে পড়াটা কীভাবে আগায় নিতে পারি, কোনো পরামর্শ বা যদি আমার জন্য থেকে থাকে বা কোনো বিষয় যদি বুঝতে অসুবিধা হতে পারে, ইন্ডিভিজুয়াল বিষয়ের ক্ষেত্রে আমাকে কমেন্ট করা যেতে পারে। সেক্ষেত্রে আমরা উত্তর দিয়ে পরস্পর বিনিময় করার চেষ্টা করব। সবাইকে আজকের ক্লাসের জন্য ধন্যবাদ এবং সবাই কেমিস্ট্রির সাথেই থাকবে আশা করি।